জাকসু নির্বাচনী অভিজ্ঞতা এবং জাকসু নিয়ে পরিকল্পনা কি, সেই পরিকল্পনা জানতে জাকসু বিজয়ী কার্যকরী সদস্য পদপ্রার্থী নুসরাত জাহান ইমা আমাদের সাথে রয়েছেন। আমরা জানবো জাকসু নিয়ে তার পরিকল্পনা কি। নুসরাত জাহান ইমা, আপনাকে মিরু নিউজের পক্ষ থেকে অভিনন্দন। আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে আমরা তো দেখলাম যে আপনারা 33 বছর পরে একটি নির্বাচন পেলেন এবং সেই নির্বাচনের ফলাফল 48 ঘন্টা পরে প্রকাশ করা হলো। সব কিছু মিলে আপনার নির্বাচনী জার্নিটা কেমন ছিল? ধন্যবাদ আপনাকে প্রথমেই, যেহেতু আপনি আমাকে অভিনন্দন জানিয়েছেন বিজয়ী হওয়ার কারণে। জাকসু নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত এই জার্নিটা আসলে অনেক বড় চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য। আমরা নানান চড়াই উতরে পেরিয়ে এই জায়গায় এসেছি, এটা কঠিন সংগ্রামের আমাদের জন্য। কিন্তু ফলাফল ঘোষণার এই 3 দিন আমাদের আরও বেশি কষ্ট বেগ পেতে হয়েছে। নানান নাটকীয়তার মধ্য দিয়ে, নানান নির্বাচনী অব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। কিন্তু অবশেষে যখন ফলাফলটা পেয়েছি, আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে আমরা জাকসু নির্বাচনটা সফল হয়েছে, আমাদের শিক্ষার্থীদের ম্যান্ডেট পরিপূর্ণ হয়েছে এবং আমরা আমাদের ইশতেহার অনুযায়ী ইনশাআল্লাহ কাজ করতে পারবো। এটার জন্য আমরা অত্যন্ত আশাবাদী এবং আমাদের কাছে ভালো ফিল হচ্ছে এটা। আপনি তো ছাত্র শিবির করেন না এবং নারীদের ছাত্র শিবির করার সুযোগও নাই, আমরা যেমনটি জানি। তার সাথে কীভাবে যুক্ত হলেন? গণঅভ্যুত্থানের পর থেকে আমরা দেখেছি যে ইসলামী ছাত্র শিবির আমাদের ক্যাম্পাসে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে গেছে, যেখানে অন্যান্য দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ছিল পদ পদবি নিয়ে, ক্ষমতা নিয়ে, কিন্তু সেখানে আমরা ছাত্র শিবিরের মধ্যে সেটা দেখিনি। তারা ওয়েলফেয়ারমূলক কাজ করে গেছে, তারা শিক্ষাবৃত্তি দিয়েছে বিভিন্ন শিক্ষার্থীদেরকে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে। তারপর তারা হেলথ ক্যাম্প করেছে। তারপর আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ঠান্ডা পানির ফিল্টার দিয়েছে। এরকম বিভিন্ন ক্যাম্পাসগুলোতে তারা উন্নয়নমূলক কাজগুলো করেছে। এটা দেখে তাদের প্রতি একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে যে না, তারা অ্যাটলিস্ট শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবে, এই দেশকে নিয়ে ভাবে, এই সমাজকে নিয়ে একটু ভাবে। সেই জায়গা থেকে যখন নির্বাচনের প্যানেল ঘোষণা হচ্ছিল তখনও তারা সুশৃঙ্খল ছিল। তারা সবার আগে প্যানেল ঘোষণা করেছে। যখন মনোনয়ন যেদিন লাস্ট ডেট ছিল নেওয়ার, এর আগেও তারা একটা পূর্ণাঙ্গ প্যানেল দেওয়ার মতো একটা প্রচেষ্টা তাদের মধ্যে ছিল, কিন্তু অন্যান্য প্যানেলে সেটা দেখিনি, বিশৃঙ্খলা ছিল। এই কারণেই তাদের প্রতি একটা ভালো লাগা তৈরি হওয়া এবং এই প্যানেলে আসা এবং আস্থার বিশ্বাসের জায়গাটা সেখানে আছে। নারী প্রার্থী হওয়ার কারণে আপনি সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন কিনা, এবং স্পেশালি যদি বলি যে স্লাট শেমিংয়ের শিকার হয়েছেন কিনা? অবশ্যই নারী প্রার্থী হিসেবে, তার চেয়ে বড় কথা আমি শিবিরের প্যানেলে কেন এসেছি, সেই জায়গা থেকে আমাকে নানান ধরনের কটূক্তি, বুলিং, কুরুচিপূর্ণ মন্তব্য আমাকে কমেন্টে বলেন, তারপর ক্যাপশন দিয়ে পোস্ট করা হয়েছে। এগুলো শিকার আমি হয়েছি এবং এগুলো নিয়ে আমি ইনশাআল্লাহ কাজ করব। আমাদের ক্যাম্পাসের প্রত্যেকটা নারী শিক্ষার্থী যাতে নিরাপদ ফিল করে, তারা ভবিষ্যতে যাতে নেতৃত্বে আসতে পারে, এটা নিয়ে আমার কাজ করার জায়গা। যদি বলি কী ধরনের স্লাট শেমিং আপনাকে করা হয়েছে, যদি একটু বলতেন। আমার পরিবার বা বলেন যে আমার বাবা স্পেসিফিক্যালি অন্য একটা রাজনৈতিক দলের সাথে ছাত্র জীবনে যুক্ত ছিল, কিন্তু উনি এখন সাবেক। তো সেই জায়গা থেকে আমি কেন শিবিরের রাজনীতিতে আসলাম, সে কারণে আমাকে রাজাকার বলা হচ্ছে, আমাকে শিবিরের সেবাদাসী, শিবিরের রাতের খাবার, এই ধরনের কথাবার্তা বলা হয়েছে। তারপর যে বাবা অন্য রাজনৈতিক দল থেকে সুযোগ সুবিধা নিয়ে তারা যে সেই টাকা দিয়ে আমাকে পেলে পুষে বড় করে এখন কেন আমি শিবিরের রাজনীতিতে আসবো, বা এই ধরনের প্যানেল গঠন কেন, আমি এখানে জোটবদ্ধ কেন হব, সেটা নিয়ে আমাকে নানান রকমের খারাপ মন্তব্য, স্লাট শেমিং করা হয়েছে। যেমনটি বলছিলেন যে আপনারা শিবিরের প্যানেলে এসেছেন এবং তাদেরকে ভালো পেয়েছেন, কিন্তু এই অভিযোগও তো আছে যে শিবির নারী বিদ্বেষী। তো শিবিরের মধ্যে এমন কোনো আচরণ পেয়েছেন কিনা? আসলে মনোনয়ন দিন থেকে শুরু করে নির্বাচন ফলাফল ঘোষণা করার দিন পর্যন্ত এবং এখন পর্যন্ত আমি এই ধরনের কোনো আচরণ তাদের মধ্যে পরিলক্ষিত হয়নি, আমি দেখিনি। বরঞ্চ তারা একটা নিরাপদ পরিবেশ তৈরি করে দিয়েছে। আমরা নিজেদের মতো করে স্বতন্ত্রভাবে কাজ করতে পেরেছি। আমি যদিও তাদের কেউ না, শিবিরের প্যানেলের জোটবদ্ধ হলেও আমি তাদের রাজনীতির সাথে সম্পৃক্ত নই, কিন্তু এক্ষেত্রে তারা আমাকে যথেষ্ট সুযোগ সুবিধা, নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে আমার একটু ধরুন অসুস্থ হলে সেক্ষেত্রেও তারা টেক কেয়ারের ব্যাপারটা রেখেছে নারী প্রার্থী, অন্যান্য প্রার্থীদের মাধ্যমে। আমরা দেখছিলাম যে আপনি একটি পোস্ট শেয়ার করেছেন, সেখানে লেখা আছে যে 5 জন নারী, মুসলিম নারীর বিজয়। সেখানে সম্ভবত আপনার ছবিটি ছিল না। হিজাব না পরার কারণে যে আপনাকে ট্যাগ দেওয়া হলো, বিষয়টা আপনি কীভাবে দেখেন? এটা আসলে চিন্তার সংকীর্ণতা, যে আমি হিজাব পরিনি দেখে যখন মনোনয়ন নিয়েছি, আমার যেরকম নির্বাচনী প্রচারণার যে ছবিটা, সেখানে হিজাব ছিল না। সে কারণে আমাকে একটা পেজে 5 জন মুসলিম নারী বিজয়ী হয়েছেন, আমাকে বাদ দেওয়া হয়েছে। এটাকে আমি চিন্তা সংকীর্ণতা হিসেবে দেখছি। আমি এর আগে পরেও সবসময় হিজাব পরতাম। আমার যখন মনে হয় যে হিজাব একদম পরা উচিত, তখন আমি রেগুলার প্র্যাকটিস করি, এটা পড়ি। যখন মাঝে মধ্যে মনে হয় যে পড়বো না, পড়ি না। কিন্তু আমি প্র্যাকটিসিং মুসলিম না, কিন্তু একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে আমি মনে করি যে একজন মুসলমানের যেটা করা উচিত, যে হিজাব নিকাব প্র্যাকটিস করা উচিত, এটা অবশ্যই করা উচিত। আপনার নির্বাচনী ইশতেহার যদি বলি কী কী ছিল? আমার নির্বাচনী ইশতেহারের মধ্যে ছিল আপনার অটোমেশন চালু করা, তারপর আপনার যৌন হেনস্থা যে নারী শিক্ষার্থীরা হয় সেটার জন্য যে আমাদের যে সেল আছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রিভেনশন সেল, এটাকে কার্যকরী করা, আরও ইফেক্টিভ করা।
তারপর আপনার নেপোটিজম বন্ধে এবং পোষ্যকোটা বন্ধে যে সহায়ক ভূমিকা পালন করা, তারপর আপনার অটো চালু করা, এরকম ব্যাপারগুলো আমার ইশতেহারের মধ্যে রয়েছে। যদি বলি যে স্পেসিফিকভাবে বলি যে ভোট পড়েছে 8,000-এর মতো, কিন্তু সেখানে আপনি হয়তো 2,000 প্লাস ভোট পেয়েছেন। আমি 3,014 ভোট পেয়েছি। বাকি যারা আপনাকে ভোট দিল না তাদের যে অনেকের যে ইশতেহারটা যে চিন্তা, এটা কীভাবে আপনি অ্যাটাচ করবেন? যারা ভোট দিয়েছে এবং যারা ভোট দেয়নি সকলে এখন আমার কাছে সমান। তাদের সকলের আস্থা আমাকে অর্জন করতে হবে। নির্বাচনের সময় এই চ্যালেঞ্জটাই আমাদেরকে গ্রহণ করতে হয়েছে। আমরা সকলের দ্বারে গিয়েছি, আমরা শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছি, যাদের কারণেই হচ্ছে আজকে নির্বাচিত হয়েছি, এসেছি। এবং বাকি যারা মনে করছে যে আমরা তাদের আস্থাভাজন না, সেটা নির্বাচনের পর এখন এসে আমরা শপথ গ্রহণ করব ইনশাল্লাহ। কাজের মাধ্যমে আমরা সেটা বুঝিয়ে দিব, আমরা দায়িত্বশীলতার জায়গাটার পরিচয় দিব এবং তাদের আস্থা ইনশাল্লাহ অর্জন করব। আপনারা তো শিক্ষার্থীদের জনপ্রতিনিধি যদি বলি, সেই ক্ষেত্রে তাদের যে অভিযোগগুলো, এগুলো আপনারা কীভাবে শুনবেন? স্পেসিফিক কোনো আপনাদের পদ্ধতি বা এরকম কোনো প্ল্যান করা হয়েছে কিনা যে তারা এইভাবে আমাদেরকে লিখিত বা এইভাবে অভিযোগগুলো দিতে পারবে? আমাদের বসে একসাথে প্ল্যান করা হয়নি কিন্তু মেম্বারদের মধ্যে, কিন্তু আমি হচ্ছে একটা মতামত রাখতে চাই। সেটা হচ্ছে আমরা একটা সেশন রাখতে পারি সাধারণ শিক্ষার্থীদের সাথে কিছুদিন পর, যাতে হচ্ছে তারা সবাই এঙ্গেজ হতে পারে, তাদের মতামত জানাতে পারে যে এই সমস্যাগুলো ফেস করেছে বা এগুলো এখনও সমাধান হচ্ছে না কেন, সেটা আমাদের জবাব দিতে জায়গা তারা রাখতে পারে। তারপর আমরা অনলাইনে হচ্ছে যে তাদেরকে কমিউনিকেশন করার জন্য একটা প্ল্যাটফর্ম রাখতে পারি, ডেডিকেটেড প্ল্যাটফর্ম। তো এইভাবেই হচ্ছে আসলে সাধারণ শিক্ষার্থীদের কথা আমরা শুনতে পারি। জাতীয় রাজনীতিতে আপনার যুক্ত হওয়ার কোনো ইচ্ছে আছে কি না? আমার আপাতত চিন্তা ভাবনা হচ্ছে আমি আমার বিশ্ববিদ্যালয়ের আমার এই ক্যাম্পাসের গণ্ডির ভিতরে আমার শিক্ষার্থী ভাই বোনদের জন্য কাজ করার। এখান থেকে যদি আমি সফল হই ইনশাআল্লাহ, যদি আমার শিক্ষার্থীরা চায় এবং হচ্ছে আমাদের দেশের মানুষ চায় যে আমি জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখতে পারবো, তখন ইনশাআল্লাহ এটা ভেবে দেখবো। এখন আমি এই ধরনের ভাবনা চিন্তা আমার মধ্যে নেই আর কি। আমরা তো যেমনটি আপনি বলছিলেন যে আপনার ছাত্র শিবির এখানে 20 জন, যদি বলি 20 জন আপনারা রয়েছেন, তো সেক্ষেত্রে ছাত্র শিবির আপনার কোনো চাপাই দিয়েছে কিনা? নো, এই ধরনের কোনো চাপায় দেওয়ার বিষয় ছিল না। আমি শুরু থেকেই এটা একটা ক্লিয়ার ম্যান্ডেট নিয়ে আগাচ্ছি। আমি তাদের সাথে কথা বলে নিয়েছি যে আমি তো আপনাদের প্যানেলের হয়ে নির্বাচন করছি, কিন্তু আমি আপনাদের রাজনৈতিক দলের কেউ না। সেক্ষেত্রে আমি স্বতন্ত্রভাবে আমার মতামত প্রকাশ করার, কাজ করার সুযোগ থাকবে কিনা সেই প্রেক্ষিতে আমি এখানে আসবো, নির্বাচন করব। তো তারা সেটা মেনে নিয়েছে এবং তারা বলেছে যে নির্বাচনের পরবর্তী সময়টাতে শিবিরের সাথে আপনার কোনো সম্পৃক্ততা নেই, আপনি ছাত্র সংসদের একজন প্রতিনিধি, আপনি ছাত্রদের জন্য কাজ করবেন। যদি বলি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সবসময় দেখি আমরা থেকেই থাকে, সেই জায়গায় অনেক কিছুর আসলে ব্যবস্থা থাকে, এজন্য একটা সিন্ডিকেট থাকে যারা সবসময় চায় যে বিশ্ববিদ্যালয়ে যেন ছাত্র সংসদ না হয় বা স্টুডেন্ট পলিটিক্স যেটা বলি কোনো প্রভাবিত না করে তাদেরকে। সেই জায়গা থেকেই আপনি কোনো চ্যালেঞ্জ ফেস করেন কি না যে আসলে তাদের কারণে আপনাদের যে জাকসু পরিকল্পনা সেটা আসলে ব্যর্থ হতে পারে? জাকসুর পরিকল্পনা তো ব্যর্থ হতে গিয়েছিল নির্বাচনের সময়টাতে। আপনারা তো দেখেছেন সাংবাদিক ভাই বোনেরা যে নির্বাচন বানচাল করার প্রচেষ্টা, নির্বাচনে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়েছে, কেউ ভোট বর্জন করছে হেরে যাওয়ার ভয়ে, কিন্তু এগুলো আসলে একদম অযৌক্তিক। শিক্ষার্থীরা, আমাদের সাধারণ শিক্ষার্থীরা বুঝিয়ে দিয়েছে যে আসলে তারা জাকসু চায় এবং তারা কারো পরাধীন থাকতে চায় না, তারা তাদের অধিকারগুলো আমাদের মাধ্যমে আদায় করে নিতে চায়। সেক্ষেত্রে যে কোনো সিন্ডিকেট আমরা ভাঙতে বদ্ধপরিকর, তাদের অন্যায় কোনো অসৎ উদ্দেশ্য আমরা বাস্তবায়ন হতে দিব না। আমরা সব সময় শিক্ষার্থী শিক্ষক সবার মধ্যে একটা সেতু বন্ধনের মাধ্যমে কাজ করে যাব ইনশাআল্লাহ। যদি বলি আগামী জাকসু হওয়ার সম্ভাবনা আছে কিনা? যদি আমাদের ইশতেহারে একটা ইয়েই ছিল, মেইন ইশতেহার ছিল যে আমাদের জাকসুটাকে সচল করা, যাতে এই বছর যে জাকসু হলো 25 সালে, 26 সালে যাতে আবার জাকসু হয়, সেটা যাতে সচল হয়, এটা আমাদের মাধ্যমে হবে। তো শিক্ষার্থীরা এই আস্থা রেখেই তো আমাদেরকে ভোটটা দিয়েছে। তো অবশ্যই আমাদের দায়িত্ব হবে যে জাকসু যদি ইনশাআল্লাহ আমরা সম্ভব করে তুলবো এটাকে, যে জাকসু হবে এবং আমাদের আরও নতুন প্রতিনিধিরা, নতুন মুখরা নেতৃত্ব দিতে এখানে আসবে। সেক্ষেত্রে যদি বলি যে বিএনপি যদি সরকার গঠন করে, আশঙ্কা করছি যে ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। সেই জায়গা থেকে জাকসু হওয়া কতটা সম্ভব? এটা একটা অনিশ্চয়তার বিষয়। কে প্রভাব বিস্তার করবে, ক্ষমতার দাপট দেখাবে, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। কিন্তু শিক্ষার্থীদের দাপটের কাছে আসলে কোনো রাজনৈতিক ক্ষমতাবান কারো আসলে টিকে থাকা সম্ভব না। সেটা আপনারা জুলাই গণ-অভ্যুত্থানে আপনারা দেখেছেন যে আমাদের দেশের সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থীরা কী চায়। তারা যে একটা সুন্দর দেশ, তারা একটা সুন্দর সমাজ চায়, তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, তারা একটু ভালোভাবে বাঁচতে চায়, হ্যাঁ, একটু দুবেলা খেয়ে পড়ে তারপর একটা ভালো শিক্ষা, একটা ভালো সিজি নিয়ে তারা ক্যাম্পাস থেকে বের হতে চায়। তো তারা আসলে কোনো রাজনৈতিক দলের ক্ষমতার দাপট দেখতে চায় না। সেক্ষেত্রে শিক্ষার্থীরা চাইবে ছাত্র সংসদ এবং আলাদাভাবে রাজনীতি করুক, রাজনীতির সাথে ছাত্র সংসদে যাতে কোনো সাংঘর্ষিক অবস্থা না হয়, আমরা সেটাই প্রত্যাশা করছি। আপনাকে মিরনিজের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, কার্যকরী পদে যিনি বিজয়ী হয়েছেন নুসরাত জাহান ইমা, তিনি যেমনটি বলছিলেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে তার যে স্বপ্ন, সেই স্বপ্নের কথা আমরা শুনছিলাম। তিনি কিভাবে জাকসুতে যে দায়িত্ব পেয়েছেন সেই দায়িত্ব অনুযায়ী কাজ করবেন। দর্শক, আবারও আগামী কোনো পর্বে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।